ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের শিখিয়ে দিব কিভাবে সিপ্যানেল থেকে ডিরেক্টলি ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া যায়। ডেটাবেস সহ কিভাবে সিপ্যানেল থেকে ওয়েবসাইট ডিরেক্টলি ব্যাকআপ নেবে। এর আগে তোমাদের দেখিয়েছিলাম যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে অল মাইগ্রেশন প্লাগইনের মাধ্যমে কিভাবে ব্যাকআপ নেওয়া যায়, অথবা দেখিয়েছিলাম লোকাল হোস্ট থেকে কিভাবে ওয়েবসাইট ব্যাকআপ নেওয়া যায়। বাট তোমাদের দেখানো হয় নাই অনলাইন ডিরেক্টলি সার্ভার থেকে সিপ্যানেল থেকে কিভাবে ওয়েবসাইট ব্যাকআপ নেবে এবং ডেটাবেস ব্যাকআপ নেবে। তো চলো আমরা দেখি। তো আমাদের যদি অনলাইন সিপ্যানেল থেকে ওয়েবসাইট ব্যাকআপ নিতে চাই তাহলে ডিরেক্টলি আমার সিপ্যানেলে যেতে হবে। তো প্রথমে তোমরা কী করবা, ওয়েবসাইটে সিপ্যানেল লগ ইন করবো। আমরা এখানে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আছি। আচ্ছা, প্রথমে সিপ্যানেল লগ ইন করে চলে যাবা। সিপ্যানেল লগ ইন করে যাওয়ার পরে আমরা এখানে দুইটা ওয়েতে, মানে কয়েকটা সিস্টেম আছে এখানে। একটা হচ্ছে যে আমি ডিরেক্টলি চলে গেলাম এখানে অনলাইন ফাইল ম্যানেজার, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর তুমি যে ওয়েবসাইটে ব্যাকআপ নিবা, ধরো আমি এই ওয়েবসাইটে ব্যাকআপ নিব, এইটা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই দেখো এখানে অপশান আছে, ডাউনলোড অপশান আছে। তুমি এই ফাইলগুলো সিলেক্ট করতে পারো, ঠিক আছে। এই ফাইলগুলো সিলেক্ট করতে পারো কীভাবে, এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করলে হলুদ হচ্ছে, এখানে কন্ট্রোল চেপে বাকি সবগুলো তুমি সিলেক্ট করতে পারো। এইভাবে সিলেক্ট করে তুমি এখানে এই ডাউনলোড বাটনে ক্লিক করলে সব ডাউনলোড হয়ে যাবে, এইভাবে সিলেক্ট করে। অথবা তুমি ব্যাকে এসে এখানে যে রাজশাহী আইটি আছে লেখা আছে, এখানে রাইট ক্লিক করলে এটার উপর গিয়ে এই ফোল্ডারের উপর রাইট ক্লিক করলে দেখা যাচ্ছে ডাউনলোড অপশান, এই যে ওপেন, ডাউনলোড, কপি, অনেক কিছু, কাট, রিনেম, অনেক কিছু আছে। তুমি চাইলে এই ফোল্ডারের নাম রিনেমও করতে পারো ওখানে গিয়ে, ঠিক আছে। চাইলে ডিলিট করতে পারো ওখানে গিয়ে। এখানে কপি করতে পারো, কপি করে হয়তো অন্য একটা ফোল্ডারে পেস্ট করতে পারো, ঠিক আছে। এখানে শুধু নেমটা কপি করতে পারো আর এখানে ওপেন করতে পারো। তো এখানে আমরা ডাউনলোডে ক্লিক করলে কী হবে, এই পুরো ফোল্ডারটা ডাউনলোড হয়ে যাবে। তো চলো আমরা এইগুলো ডাউনলোড করি। এটা তো অনেক বড় ওয়েবসাইট দেখাচ্ছে যে, সরি, ওপেন করি এটা দেখছে অনেকগুলো ফাইল আছে, ঠিক আছে। যেহেতু অনলাইন সার্ভার, ফ্রি সার্ভার, সময় লাগবে ডাউনলোড হতে। এই জন্য আমরা কী করি, এই এক্সাম্পল হিসেবে অন্য একটা ফাইল ডাউনলোড করি যেখানে কম ফাইল আছে। এখানে যে ওয়ার্ডপ্রেসের অনেক ফাইল আছে, তাই না। ধরো এখানে কি ওয়েবসাইট 1 আছে, আমরা এটা ডাউনলোড করব। তাহলে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডাউনলোড লেখা আছে, এখানে ক্লিক করে দিলাম। তাহলে দেখো এখানে আননোন এরর অকার্স দেখাচ্ছে ডিউরিং ডাউনলোডিং। যেহেতু ফ্রি তোমাদের সার্ভার, বললাম তোমাদের ফ্রি সার্ভার অনেক লিমিটেশন থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো তোমরা যে এখানে ক্লিক করলেও এই দেখতে পাবো, এখানে ক্লিক করলে এই অপশানগুলো দেখতে পাবা। এই যে দেখতে পাচ্ছ এখানে অপশানগুলো আছে, এখানে এই যে এখানে ক্লিক করলে এই যে এখানে একটা ড্রপ ডাউন এরর আছে। তো এখানে ডাউনলোডে ইরোর দেখাচ্ছে, সবসময় দেখাবে না, ঠিক আছে। যেহেতু ফ্রি এখানে সার্ভার, তোমরা যখন কিনে ব্যবহার করবা, প্রিমিয়াম সার্ভার যখন ব্যবহার করবা, তখন হোস্টিং এই সমস্যাগুলো দেখাবে না, ঠিক আছে। তো এইভাবে তোমরা ডাউনলোড করতে পারো। তো আমরা আরেকটা কাজ ডাউনলোড করতে পারি এইভাবেই, সেটা হচ্ছে যে এফটিপির মাধ্যমে আমরা এফটিপির মধ্যে ডাউনলোড করতে পারি পুরো ফোল্ডার। চলো দেখি আমরা কীভাবে ডাউনলোড হচ্ছে। তাহলে আমাদের প্রথমে এফটিপি অন করতে হবে। এখানে আমি এই যে এফটিপি যে ফাইল জিলা এটা অন করলাম, ক্লিক করে এই যে অন করে দিয়েছি এফটিপি, তোমরা দেখতে পাচ্ছ। এখন যেটা করতে হবে আমাদের এখানে কানেক্ট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে এফটিপিতে যাই, এখানে আসলাম, এই যে এফটিপি অ্যাকাউন্টস, এখানে ক্লিক করলাম। আচ্ছা, এখানে দেখলে এফটিপি, এই যে ইউজার নেম, এটা কপি করলাম, ইউজার নেম দিয়ে দিলাম এখানে, ইউজিবি হোস্ট নেম, এগুলো তোমাদের ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে। হোস্ট নেম, ইউজিবি, পাসওয়ার্ড আমাদের এখানেই আছে, ভিপ্যানেল পাসওয়ার্ডটাই।
পাসওয়ার্ড আমার লেখা আছে এখানে। এই যে সিপিএল পাসওয়ার্ড, সেটাই হচ্ছে যে আমাদের যে পাসওয়ার্ড তোমাদের আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় করেছিল সেই পাসওয়ার্ডটাই এখানে গিয়ে পাসওয়ার্ড দিয়ে দিলাম। আর পোর্ট হচ্ছে এই যে 21, এটা কপি করলাম। পেস্ট করলাম, এবার কানেক্টে ক্লিক করলাম। জাস্ট ওয়েট করি, এই যে চলে আসছে দেখো, ঠিক আছে, যে কানেক্টেড হয়ে গেছে, দেখতে দেখাচ্ছে ডিরেক্টরি লিস্টিং সাকসেসফুল, এবং দেখো আমাদের সিপিএল এর সবগুলো ফাইল চলে এসেছে এখানে। তোমার দেখিয়েছিলাম কিভাবে সিপিএল এর মাধ্যমে, এই যে দেখছো আমরা এখানে ডেস্কটপ থেকে সিপিএল এর না ঢুকে কি করতে পারি, সিপিএল এর না ঢুকেই এই যে এফটিপির মাধ্যমে সিপিএল এর সবগুলো ফাইল দেখতে পারি। দেখো আমাদের সব কিছু চলে আসছে, দেখো এই যে এইচটি ডক্স যেগুলো আমরা করলাম, এই যে রাজশাহী আইটি ওয়েবসাইট 1 ওয়েবসাইট 2 সব দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে আমরা ক্লিক করে সবগুলো দেখতে পাচ্ছি, এই যে অফ সবগুলো ফাইল। আমরা এখানে ব্যাকেও যেতে পারি চাইলে, এখানে ক্লিক করলাম, ব্যাকে চলে আসছে, ঠিক উপরে ক্লিক করে ব্যাকে আসতে পারবা। আর এর মাধ্যমে আপলোডও করতে পারো, তাই তোমাদেরকে শিখিয়েছি এটা যে কীভাবে আপলোড করবো। ডিরেক্টলি খালি এখানে ছেড়ে দিতে হবে, এখানে কোনো ফোল্ডার দিয়ে দিবে, খালি ছেড়ে দিবা ট্রেন এসে, কোনো ফোল্ডার ফাইল ট্রেন এসে এখানে ছেড়ে দিলেই অটোমেটিকলি এখানে চলে আসবে। তো আমরা তো দেখেছি কীভাবে আপলোড করতে, আজকে দেখবো কীভাবে ডাউনলোড করতে হয়, ঠিক আছে। তো মনে করে রাজশাহী আইটির তো দেখছি আমরা অনেক ফাইল আছে, সময় লাগবে ডাউনলোড হতে, তো আমরা কোনো ওয়েট করতে পারবো না, আমরা অন্য একটা ফাইল ডাউনলোড করবো। এখানে ওয়েবসাইট 1 এর ভিতরে মাত্র একটা ফাইল আছে আমরা যেটা রেখেছি, index.html, তো আমরা এটা ডাউনলোড করে দেখি, ঠিক আছে। আমি এখানে ব্যাকে আসলাম, ওয়েবসাইট 1 ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে রাইট ক্লিক করব মাউস দিয়ে, রাইট ক্লিক করে দেখো দেখতে পাচ্ছি যে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড অ্যাড ফাইল টু, হ্যাঁ, query enter directory, ঠিক আছে, create directory and enter it, create new file, refresh। তো একটা বিষয় বলি আমরা কিন্তু এখানে ফোল্ডার ক্রিয়েট করতে পারি চাইলে, ঠিক সিপিএল ঠিক যেভাবে করেছি। যেমন আমি এখানে রাইট ক্লিক করলাম, তারপর দেখো ক্রিয়েট ডিরেক্টরি, এখানে ক্লিক করতে হবে। এখানে দেখো ডিরেক্টরি নেম লাগছে, ডিরেক্টরি নেম এখানে দেখাচ্ছে, আমি লিখে দিলাম ওয়েবসাইট 3 THREE। তো একটা বিষয় ডিরেক্টরি মানেই কিন্তু হচ্ছে তোমার ফোল্ডার, ঠিক আছে। ডিরেক্টরি বলতে একটা ফোল্ডার বোঝায়, এখানে ডিরেক্টরি বলে সিপিএল এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে এখানে ওকে করলাম। এখন দেখো তৈরি হয়ে যাবে অটোমেটিক্যালি, এই যে ওয়েবসাইট 3 তৈরি হয়ে গেছে ফোল্ডার। তো একটা ফাইল তৈরি করতে চাই, মনে করে এর মধ্যে একটা ফাইল তৈরি করবো আমরা, এখানে ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করলাম, তাহলে লেখা আছে ক্রিয়েট নিউ ফাইল, এখানে ক্লিক করে দিলাম, এখানে ফাইল নেম দিতে হবে, তাহলে index.html দিয়ে দিলাম, ওকে করলাম। তাহলে দেখা যায় index.html ফাইল তৈরি হয়েছে। কার মধ্যে হয়েছে এটা? ওয়েবসাইট 3 এর মধ্যে হয়ে গেছে এটা। তো আমরা এখানে যে ফাইল তৈরি করলাম অটোমেটিক সিপিএল এ চলে গেছে আমাদের, দেখো সিপিএল এ যা এখানে যে রিলোড করি তাহলে দেখতে পাবো এখানে ওয়েবসাইট 3 চলে আসছে। আচ্ছা, এই সমস্যা দেখাচ্ছে, এটা মাঝে মধ্যে দেখাই, হ্যাঁ, তোমরা এখানে দেখতে পাবা তখন, ঠিক আছে। আচ্ছা, আমি ব্যাকে আসি, আচ্ছা আমরা খুব বেশি প্যাকেজ চলে আসছে, আমার আর ঢুকতে হবে।
আচ্ছা আমার ঢুকে গেছে এখানে, এবার দেখি অনলাইন ফাইল ম্যানেজার একবার গিয়ে দেখি। এই চলে আসছে এখানে, ঠিক আছে। এখন দেখো আমরা যদি এখানে যাই এইচটি ডক্স, এই চলে আসছে দেখো ওয়েবসাইট 3। আর আমরা এটা কোথায় করেছিলাম? আমরা কোনো এখানে করেছিলাম ওয়েবসাইট 3, এলে বিষয়। তো এইভাবে দেখাচ্ছে আমরা ফোল্ডার করতে পারি, ফাইল করতে পারি ভিতরে, এলে বিষয়। আচ্ছা এরপর দেখা তখন লেখা আছে এখানে অ্যাড ফাইল টু কিউ লেখা আছে, তারপরে ক্রিয়েট নিউ ফাইল, রিফ্রেশ, ডিলিট, এতে ডিলিটও করতে পারি। চাইলে একটা ডিলিট করে দেবো আমি এখানে। তাহলে এখানে 3 তে ক্লিক করলাম, এখানে ডিলিটে ক্লিক করে দিলাম, তাহলে এই যে ডিলিট হয়ে যাচ্ছে, এই ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই হচ্ছে। তো এইভাবে আমরা কি করতে পারি, সিপিএলতে ডিরেক্টলি এফটিপির মাধ্যমে ফাইল ট্রান্সফার ডিলিট করতে পারি, ফাইল আপলোড করতে পারি, সব কিছু করতে পারি আমরা এখান থেকে। এটা তোমার দেখিয়েছিলাম, বাট এভাবে তো পুরোপুরি দেখানো হয়নি, যেটা ক্লিয়ার করে দিলাম। এখন চলো দেখি আমরা ব্যাকআপ নিব কিভাবে। আমরা সিপিএল থেকে পুরো ওয়েবসাইটটা ব্যাকআপ নিব কিভাবে, সেটা হচ্ছে আমাদের মনে করো এখানে আমরা ওয়েবসাইট 1 এর মধ্যে কি আছে, একটা index.html ফোল্ডার আছে, এটা আমরা ইয়ে করব, ব্যাকআপ নিব। তো আমরা এখানে গিয়ে ক্লিক করে দিলাম ওয়েবসাইট 1, তারপর রাইট ক্লিক করে ডাউনলোড লেখা আছে উপর দেখো, ঠিক আছে। এখানে ওয়েবসাইট 1 এ রাইট ক্লিক করে ডাউনলোডে ক্লিক করে দিলাম। এখন দেখো ডাউনলোড হচ্ছে, যে এই যে এখানে দেখতে পাবো ডাউনলোড হবে, কারণ এটা হচ্ছে এই যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এটা কোথায় আছে ডাউনলোড হয়ে? সি ইউজার্স সোহেল ওয়েবসাইট 1 এর মধ্যে আছে, ঠিক আছে। অর্থাৎ আমার এটা দেখাচ্ছে এইখানে, সোহেলে গেলাম, সি ড্রাইভে গেলাম, ইউজার্স, এই যে সোহেল, এই যে ওয়েবসাইট 1, ঠিক আছে। এখানে ডাউনলোড হয়ে গেছে, এই যে এর মধ্যে দেখতে নিচে দেখতে পাচ্ছ। তারপরে এটা ব্যাকআপ নিয়ে এলাম এখান থেকে, কাট করে নিয়ে নিই। তাহলে এটা আমরা ওয়েবসাইট 1 ডাউনলোড করে নিয়ে নিলাম, ঠিক আছে। সি প্যানেল থেকে নিয়ে চলে আসলাম মনে করো, এটা কোথায় ছিল? সি প্যানেলে ছিল। এটা মনে করো ওয়ার্ডপ্রেসের সে ফাইল ডাউনলোড করলাম। তো এখন আমাদের কি ডেটাবেস তো লাগবে, ডেটাবেস লাগবে, ঠিক আছে। তাহলে আমরা কি করতে হবে, আবার সি প্যানেলে চলে গেলাম আমরা এখানে। আমরা এখানে সি প্যানেলে গেলাম, আচ্ছা। সি প্যানেলে যাওয়ার পরে দেখো লেখা আছে পিএইচপি মাইস্কুল ডেটাবেস লেখা আছে, ঠিক আছে। এখানে পিএইচপি মাই ডেটাবেসে ক্লিক করলে এখানে ডিরেক্টলি অনেকগুলো ডেটাবেস দেখতে পাবা, ঠিক আছে। তুমি কোন ডেটাবেস যাবা এখানে, আমাদের অনেকগুলো ডেটাবেস আছে এখানে। অর্থাৎ যদি তোমার একটা ডেটাবেস হতো তাহলে কি হতো, অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে চলে যেত পিএইচপি মাই অ্যাডমিন। যখন আমরা কি লিখতাম, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন লিখলে অটোমেটিক চলে যেত, ডেটাবেস চলে যেত। তো এখানে ক্লিক করে ডিরেক্টলি চলে যেত, ডেটাবেস চলে যেত। যদি একটা ডেটাবেস হতো, যেহেতু অনেকগুলো ডেটাবেস দেখাচ্ছে এখানে, তুমি কোন ডেটাবেসে যাবা, ঠিক আছে। এখানে কানেক্ট নাই ক্লিক করলে অটোমেটিকলি সেখানে চলে যাবে। অথবা তুমি যদি এখানে থেকে যেতে চাও, মাইস্কুল ডেটাবেস এখানে ক্লিক করলে, যেহেতু অ্যাড করতে চাচ্ছিলা এই যে এখানে, ঠিক আছে, এই নতুন ডেটাবেস অ্যাড করতে পারবে এখানে গিয়ে ক্রিয়েট ডেটাবেস। আর এখানে দেখো তো এটা সব ডেটাবেস শো করতেছে, এই যে তুমি এখান থেকে কি করতে পারবা, চাইলে অ্যাডমিনে ক্লিক করলে সেখানে চলে যাবে অটোমেটিক, কোন ডেটাবেস চলে যাবা, এই বিষয়। আর
আর এখানে তুমি যেতে পারবা। এখান থেকে আমি এখানে চলে যাবো, যে আমাদের এই যে রাজশাহী নিউ ডিবি এখানে যাবো, তাহলে এখানে অ্যাডমিনে ক্লিক করলে চলে যাবে ডাটাবেজে। এই চলে ডাটাবেজ চলে আসছে, ঠিক আছে। এখন তুমি ডাটাবেজ এখানে ডাউনলোড করতে হবে, মানে এক্সপোর্ট করতে হবে, ঠিক আছে। অথবা তুমি যেটা দেখালাম, ব্যাকে আসি। আচ্ছা, এখানে গিয়ে এখানে পিএসপি অ্যাডমিন এখানে চলে গেলাম। এখান থেকে আমি চলে যাবো এই রাজশাহী নিউ ডিবি, এখানে তাহলে কানেক্ট নয় ক্লিক করে দিলাম। এই চলে আসছে, দেখো। তো এটা যদি এক্সপোর্ট করতে তাহলে কি করতে হবে, মানে আমি ব্যাকআপ রেখে দিব, তাহলে এখানে গিয়ে এক্সপোর্টে ক্লিক করে দেব। আচ্ছা, এক্সপোর্টে ক্লিক করলে দেখে এরকম চলে আসছে যে এক্সপোর্টিং ফ্রম এই রাজশাহী টিভি, এখানে লেখা আছে গো, এখানে গোতে ক্লিক করতে হবে। তাহলে দেখা যাচ্ছে সেভ আসতেছে এখানে, ঠিক আছে। সেভে গিয়ে এখানে সেভ না থাকলে সেভে ক্লিক করে এখন ওকে করবা। তাহলে এই যে অটোমেটিক ডাউনলোড হচ্ছে, দেখো এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। এখানে ক্লিক করলাম, তাহলে এই দেখো এটা চলে গেল ডাউনলোড। এখানে কপি করলাম বা কাট করলাম, এখান থেকে কাট করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি আমার কি হলো, এখানে মেন ওয়েবসাইট যেটা পুরো মনে করো ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইটটা এটা থাকলো, এবং এটা হচ্ছে যে ডাটাবেস থাকলো। যখন তোমার দরকার হবে তখন কি করবা, যে আবার আপলোড করার দরকার হবে তখন কি করবে, তখন তুমি চলে গেলা সি প্যানেলে অথবা এফটিপিতে। সি প্যানেলে গিয়ে ডিরেক্টলি আপলোড করে দিলে এইভাবে। সি প্যানেলে চলে গেলে এখানে ফাইল ম্যানেজারে, এটা কোথায় ফাইল, এখানে ফাইল ম্যানেজার, এখানে কি করলে এখানে গিয়ে আপলোড করে দিলা। এখানে গিয়ে ক্লিক করে আপলোড ফোল্ডারে গেলাম, এখানে ডেস্কটপে চলে গেলাম, যার পর দেখা লেখা আছে যে আপলোড ফোল্ডার ওয়েবসাইট 1, এখানে চলে গেলাম, ঠিক আছে। এখানে গিয়ে আপলোড করবো, কারণ এটা নেই মনে করো, এটা সরি ডিলিট করে দিই এটা। এখানে গেলাম, এই যে তোমরা তাহলে এখান থেকে ডিলিট করতে পারি, দেখো লেখা ডিলিট, ক্লিক করে দিলাম, কনফার্ম, ডিলিট হয়ে গেল। আমি আপলোড যদি করতে চাই ওইটা এখন এখানে ক্লিক করে দিলাম, আপলোড ফোল্ডার, এখানে গেলাম, ডেস্কটপে ক্লিক করলাম, এখানে গিয়ে ওয়েবসাইট 1 আপলোড করে দিলাম, আপলোড, এই যে আপলোড হয়ে গেল, ঠিক আছে। আবার মনে করি কি করবা, ডেটাবেস পুরো করে নেই, ডেটাবেস কীভাবে করবো, আপলোড করবা কীভাবে, ডিরেক্টলি ব্যাকআপ রাখার পরে এখানে চলে গেলাম। ধরো এই ফাইলগুলো কোনোটাই নেই, ঠিক আছে, ডেটাবেসটা আছে, সবগুলো ফাইলগুলো ডিলিট হয়ে গেছে। এই চেক অল, এখানে ক্লিক করে দিই, চেক অল, সবগুলো চেক হয়ে গেছে। এবার এখানে গিয়ে দেখো, আচ্ছা চেক অল এটা আছে। এরপর দেখো এখানে গিয়ে অপারেশন লেখা আছে, অপারেশনে ক্লিক করলাম। আচ্ছা, আচ্ছা এখানেই থাকবে, ব্যাকে আসি। আচ্ছা এখানে গিয়ে চেক অলে ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে দেখাচ্ছে এখানে অপশান আছে, দেখো এখানে, ঠিক আছে। এই যে এখানে তো ড্রপ লেখা আছে, ডিলিট ডেটা অর টেবিল, এখানে ড্রপ মানে ডিলিট করা, এখানে ড্রপে ক্লিক করে দিলা, এখানে ইয়েস করলাম, দেখো পুরোটা ফাঁকা হয়ে গেছে। ডেটাবেস আর কিছু আছে কি, আর কিছু নেই, একবারে নো টেবিল, আর কোনো টেবিল নাই। এবার ইম্পোর্টে চলে আসো, ইম্পোর্টে আসলাম, এই যে ব্রাউজ করলাম, আমাদের যেটি এক্সপোর্ট করেছিলাম, ডেস্কটপে ক্লিক করলাম, এই যে এটা আমরা এক্সপোর্ট করেছিলাম যে ফাইলটা, এই যে এইটা, তাহলে এটা আপলোড করতে হবে। ইম্পোর্টে আসলাম, এখানে ব্রাউজে ক্লিক করলাম, ক্লিক করার পরে ডেস্কটপে ক্লিক করে এই দেখো এটা ওপেন করলাম,
এখানে চলে আসছে এখানে, এর গোতে ক্লিক করতে হবে। একটু ওয়েট করতে হবে, ঠিক আছে? একটু ওয়েট করে দেখবা সবগুলো ফাইল আপলোড হয়ে গেছে, ঠিক আছে, ডাটাবেসের ফাইলগুলো। সেটি হচ্ছে যে দেখো অটোমেটিক্যালি এই যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড, 59 কোয়েরিজ এক্সিকিউটেড, ঠিক আছে, অলরেডি আমাদের এটা চলে আসছে ডাটাবেসে। তাহলে আমরা এখানে টেক্সচারে ক্লিক করে দেখতে পাবো। টেক্সচারে ক্লিক করে দিলাম, বাট এখানে ডাটাবেসে ক্লিক করে দিলাম, এই চলে আসছে দেখো। মানে আমরা কি সবগুলো আপলোড করে দিলাম, ঠিক এইভাবে আপলোড করার পরে কেউ কিছু বললা? তাহলে আমাদের এখন চলে আসছে এখানে, ঠিক আছে, আমরা এখানে সবগুলো ফাইল আবার দেখতে পাচ্ছি, এই যে সবগুলো চলে আসলো, ঠিক আছে, অর্থাৎ আমরা এখানে ইম্পোর্ট করলাম। তো ক্লায়েন্টের কাজ শুরু করার পূর্বে তোমাদের এই কাজটি করতে হবে, সেটা হচ্ছে কি আমাদের সি প্যানেলে যেতে হবে। সি প্যানেলে গিয়ে সি প্যানেল থেকে দেখাচ্ছে যে এটা ইয়ে করবা, সি প্যানেল থেকে এটা হচ্ছে ব্যাকআপ নিবে, সি প্যানেল থেকে ব্যাকআপ নিবে এই ফাইল, অর্থাৎ মেল যে ফোল্ডারটা ব্যাকআপ নিতে হবে। আর এখানে ডেটাবেজে গিয়ে ডেটাবেস থেকে ব্যাকআপ নিতে হবে, ঠিক আছে, এভাবে এক্সপোর্ট করে নিতে হবে এবং নিরাপদ জায়গায় রেখে দিতে হবে। কোনটা? এই দুইটা ফাইল, এই দুইটা ফাইল যে নিরাপদ জায়গায় রেখে ক্লায়েন্টের কাজ শুরু করতে হবে। যদি ওয়েবসাইটের কোনো সমস্যা হয় তখন ওইটা আবার, ঠিক আছে, সি প্যানেল আপলোড করে ওইভাবে ডাটাবেসকে ইম্পোর্ট করতে হবে, তাহলে আমরা আগের অবস্থায় ফেরত পাবো, ঠিক আছে, নিরাপদ একটা সিস্টেম মেলে বিষয়। তো এটা একটা উপায়। আরেকটা তো উপায় শিখেছিলাম কি, যে ডিরেক্টলি আমরা ড্যাশবোর্ড থেকে প্লাগইনের মাধ্যমে অল ইন ওয়ান মাইগ্রেশন প্লাগইনের মাধ্যমে আমরা নিয়েছিলাম, ওইটা একটা সিস্টেম, তুমি যে কোনো সিস্টেম ব্যবহার করতে পারো, ঠিক আছে। তো একটা সিস্টেম কি দেখালাম, এফটিপির মাধ্যমে, এফটিপির মাধ্যমে। আচ্ছা আরেকটা বিষয় আমরা দেখি, একটু একটু ওয়েট করো। আচ্ছা আরেকটা বিষয় একটু দেখেই তোমাদের আমি ক্লাস শেষ করে দেবো, ঠিক আছে। দেখো সেটা হচ্ছে আমরা সি ড্রাইভে গেলাম, সি ড্রাইভে গিয়ে এই যে একটা ব্যাকআপ নামের একটা অপশন আছে, দেখো এখানে এই যে ব্যাকআপ, ঠিক আছে, এখানে ব্যাকআপে ক্লিক করলাম। তো এমনিতে সাধারণত কি হয়, ওয়েবসাইটের প্রিমিয়াম সার্ভিস আছে, ঠিক আছে, আমাদের এখানে তো ফ্রি, এটা আমাদের ফ্রি, আমরা ব্যবহার করছি। তো ওয়েবসাইটের ক্ষেত্রে যেগুলো প্রিমিয়াম ডোমেইন হোস্টিং, প্রিমিয়ামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে এই ব্যাকআপের জায়গায় অটোমেটিক্যালি ব্যাকআপ থাকে, যেগুলো ভালো হোস্টিং, ঠিক আছে, ভালো, বেশ করে ভালো টাকাতে কিনা হয়েছে, হ্যাঁ, বা এমনি প্রিমিয়াম হোস্টিং যেগুলো, সেখানে হয় কি যে ওর অটোমেটিক্যালি ব্যাকআপ নিয়ে রাখে, প্রতি সপ্তাহে ব্যাকআপ, অথবা 3 দিন পর পর ব্যাকআপ, বা প্রতিদিন ব্যাকআপ, ঠিক আছে, যেগুলো ডিমান্ডেবল সাইট, দামি সাইট, যে কোনো সময় সমস্যা হতে পারে। তো অটোমেটিক্যালি ব্যাকআপ থেকে যায় কিভাবে, তোমার দেখালাম এখানে যে ব্যাকআপের অপশান থাকে, এখানে গিয়ে তোমরা দেখতে পাচ্ছ। তো এই ব্যাকআপ অপশানে গেলে তখন কি হবে, তো তোমরা দেখতে পাবা যে অটোমেটিক্যালি কি আছে ওখানে,
তো আমার ব্যাকআপ অপশানে গেলে ওখানে গিয়ে দেখতে পাবো যে তারিখ সহকারে লেখা আছে, ঠিক আছে, কয় তারিখ ব্যাকআপ হয়েছে। মনে করো 7 দিন পর পর ব্যাকআপ, বা 5 দিন পর পর, বা 3 দিন পর ব্যাকআপ। আজকে মনে করো 21 তারিখ, তাহলে দেখা যাবে হয়তো 19 তারিখে একটা ব্যাকআপ হয়েছে, আর 13 তারিখে একটা ব্যাকআপ হয়েছে, 9 তারিখে একটা ব্যাকআপ হয়েছে, ঠিক আছে। এরকম কি হবে, যখন তুমি এখানে ব্যাকআপে ক্লিক করবা, মানে ওয়েবসাইট ব্যাকআপে চলে যাওয়া, তোমরা দেখতে পাবো এটা। ওয়েবসাইট ব্যাকআপে গেলে তখন দেখতে পাবা যে এইভাবে ব্যাকআপগুলো দেওয়া আছে। তো মোট ওইভাবে দেখা যাচ্ছে ব্যাকআপ নেওয়াই থাকে, জাস্ট ওকে ডাউনলোড করে রাখলে হয়ে গেল তোমার, ঠিক আছে। জাস্ট তোমাকে ডাউনলোড করে মানে সেভ জায়গায় রাখতে হবে, বা ওইটাকে তুমি ইম্পোর্ট করতে পারো, জাস্ট এই হলো বিষয়। মানে অটোমেটিক্যালি তারা ব্যাকআপ নিয়েই রাখে একটা ফাইলে, মানে সিস্টেম করে, হ্যাঁ, খুবই কম্প্রেসড করে একটা ফাইলের মধ্যে পুরো ওয়েবসাইটটা ডেটাবেস সহ ব্যাকআপ করা থাকে, বা ডেটাবেস এক্সট্রাভাবে ব্যাকআপ নিতে হয় অনেক সময়, হ্যাঁ। তো এটাই ভাবে দেখতে পাওয়া। তো ওইখান থেকে পুনরুদ্ধার করা যায় ওয়েবসাইটটাকে। তাহলে আমরা দেখালাম যে অ্যাকচুয়ালি কীভাবে ডেটাবেস থেকে ব্যাকআপ নেওয়া হয়ে থাকে, মানে সিপিএল থেকে কীভাবে তোমার 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 সিপিএল থেকে কীভাবে ডিরেক্টলি ওয়েবসাইট এবং ডেটাবেস ব্যাকআপ নেবে, এবং সেটা কীভাবে ব্যাকআপের পরে আবার রিস্টোর করবে কীভাবে, তোমাদের পুরো বিষয়টা দেখিয়ে দিলাম। এবং এফটিপির মাধ্যমে কি ব্যাকআপ নেবে সেটাও দেখিয়ে দিলাম তোমাদের। তো আমার উদ্দেশ্য তোমাদেরকে সিপিএল সম্পর্কে ক্লিয়ার কনসেপশন দেওয়া, কারণ ক্লায়েন্টের কাজ করতে গেলে তোমাদের কী হবে, এটা পুরোপুরি তখন লাগবে। অ্যান্ড সিপিএল সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপশন না থাকে তাহলে কিন্তু কাজ করতে পারবো না। এই যে তোমাদের A to Z যে বিষয়গুলো জানা দরকার সবগুলো বিষয় জানানোর চেষ্টা করছি সিপিএল সম্পর্কে। আজকে তোমাদের দেখিয়ে দিলাম যে সিপিএল এ ডিরেক্টলি তুমি কীভাবে সিপিএল থেকে তোমার একটা লাইভ ওয়েবসাইট কীভাবে ব্যাকআপ নেবে ডেটাবেস সহ, আবার সিপিএল এ কীভাবে রিস্টোর করবে, পুনরায় আবার এটা আপলোড করে ওর সাইটটাকে লাইভ করবে। ডিরেক্টলি আমরা অনলাইন সার্ভারে দেখলাম এটা। এর আগে আমরা দেখেছিলাম লোকাল হোস্টে সিপিএল থেকে, এবং আমরা দেখেছিলাম অ্যাপের মাধ্যমে, অর্থাৎ প্লাগইনের মাধ্যমে দেখেছিলাম ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে। তো